তো আইসিপি মনিটর ডিভাইস আমি যদি ইউজ করতে পারি আইসিপি প্রেসার মানে লাম্বার পাংচারের টাইমে, তখন কিন্তু ইট উইল ইন্ডিকেট কি হোয়াট ইজ দ্য আইসিপি, is it raised or not, so we can treat the condition accordingly. If it is raised ICP, there are many other features or symptoms you can assess bedside or clinically whether ICP is raised or not, like কি কি কন্ডিশনস থাকতে পারে আইসিপি রেজড হলে। সাপোজ কোনো পেশেন্টের আইসিপি রেজড পাচ্ছিস, ইন্ট্রাক্রেনিয়াল টেনশন রেজড আছে, তার সাসপেক্ট করছিস, তাহলে কি কি কন্ডিশনস কি কি সিমটমস আসতে পারে? Yes, vomiting, projectile vomiting, altered sensorium. Suppose patient তোর admit হয়েছিল in a normal GCS, in a normal or suppose the GCS during the admission time was 9 or 10, but after 2 days you find that GCS is below 6. So this is another indication that the ICP may go high. ঠিক আছে, তো এটা একটা কন্ডিশন যেখানে জিসিএস কমতে পারে। সেকেন্ড ইজ ভমিটিং, থার্ড ব্লারিং অফ ভিশন, ফোর্থ হেডেক, ফিফথ প্যাপিলিডিমা। সো দিস আর দ্য বেডসাইড সাইন্স এন্ড সিমটমস অফ রেজড আইসিপি। ঠিক আছে, তো তখন রেজড আইসিপি কিসে মানে সাপোজ একটা পেশেন্টের হেমারেজ নিয়ে ভর্তি হলো, অ্যাডমিট হয়েছে, ডে 1 তুই পেয়েছিস আইসিপি ওয়াজ, এখানে বসার জায়গা কোথায় পাবি? ICP was around 10, but after 2 days ICP কমে গেছে 6 এ, তাহলে তোর কি অ্যাজাম্পশন, তুই তখন সিটি রিপিট করতে হবে, ইউ হ্যাভ টু রিপিট দ্য সিটি স্ক্যান। কেন? মেবি পেশেন্টের হেমারেজ বেড়েছে অর নিউ কোনো একটা হেমারেজ হয়েছে, দ্যাট মে ইনক্রিজ দ্য আইসিপি। ঠিক আছে, সাপোজ কোনো একটা পেশেন্টের কোনো মাস আছে, ইন্ট্রাসেরিব্রাল মাস আছে বা ইন্ট্রাসেরিব্রাল হেমারেজই আছে, তার ওই আইসিপি বেড়ে যাচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া, এন্ড অলসো ইম্পর্টেন্ট ইজ ব্র্যাডিকার্ডিয়া, কুসিং রিফ্লেক্স, তাই তো? সো ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে বা আইসিপি রেজড হচ্ছে, তখন আরেকটা কন্ডিশন হয় দ্যাট ইজ কল্ড সেরিব্রাল ইডিমা। অ্যারাউন্ড দ্য লিশন দেয়ার মে বি ইডিমা, সাইটোলাইটিক ইডিমা। সাপোজ এই টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, তো সাপোজ ওখানে কোনো একটা হেমারেজ আছে, তো টিস্যু ইজ ডিস্ট্রাক্টেড, তাই তো? তো দ্যাট ডিস্ট্রাকশন makes the surrounding tissue edematous, cytolytic edema. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন যেখানে তুই বুঝতে পারবি আইসিপি রেজড কিনা। তখন তুই যদি মানে বেসিক্যালি মনিটর করতে হয় আইসিপি প্রেসার, এগুলো তো বেড সাইড বললাম, বাট এগুলো তো সবসময় ডুবিয়াস, এগুলো তো কখনো নয় যে হতেই পারে নাও পারে, বাট তুই যদি মনিটর করতে চাই আইসিপি, তাহলে আইসিপি মনিটর লাগাতে হয়, আইসিপি প্রেসার মেজারমেন্ট মনিটর লাগাতে হয়। সো দ্যাট ক্যান বি ডান ফ্রম বাই এলপি। ঠিক আছে, so what are the therapeutic indications of LP? Anesthesia, spinal anesthesia, and next analgesia, right? Anesthesia, analgesia, are what medications? Methotrexate. Most common intrathecal administration of antibiotics. In case of resistant meningitis or fungal meningitis also, amphotericin B, vancomycin, এগুলো ইন্ট্রাথেকালি অ্যাডমিনিস্টার করা যায়। ঠিক আছে, তো তাহলে মোটামুটি এগুলো কি ইন্ডিকেশনস অফ এলপি। এবার তোকে জানতে হবে যে কখন এলপি করবি না। What are the contraindications of LP? What are the contraindications of LP? What are the contraindications of any invasive procedure? Yes, surrounding infection or active surrounding infection. Second, increased ICP, so that further lead to coning. যদি আইসিপি রেজড অবস্থায় তুই যদি সিএসএফ, বাট থেরাপিউটিক নয়, যদি আইসিপি রেজ থাকে উইথ ইনফ্লামেটরি কন্ডিশন অন হেমারেজ, তুই যদি সিএসএফ করিস তাহলে কিন্তু কোনিং হবে, ব্রেন ম্যাটার মানে কোন করে বা হার্নিয়েট করে অন্যদিকে চলে যেতে পারে বিকজ অফ দ্য নেগেটিভ প্রেশার। ঠিক আছে, তো এটা কখনোই করা যাবে না। যে কোনো পেশেন্টের যখন সাপোজ কোনো সাসপেক্টেড মেনিনজাইটিস পেশেন্ট আসছে তোর কাছে, মেনিনজাইটিস কি করে বুঝবি? হোয়াট আর দ্য সাইন্স অফ সিমটমস অফ মেনিনজাইটিস? Symptoms, not signs. What are the symptoms of meningitis? Headache, vomiting, fever. May or may not
be associated, this is meningitis, আমি কিন্তু বলিনি encephalitis, but if it is associated with encephalitis then altered sensorium and convulsion, ঠিক আছে, encephalitis, encephalon, involvement of encephalon, brain parenchyma, ঠিক আছে, আর মেনিনজাইটিসে কিন্তু রেয়ারলি কনভালশন হয়, ঠিক আছে, যদি না তাই সে এনসেফালাইটিস করে। হ্যাঁ, তো তাহলে এই ফিচারগুলো তুই মেনিনজাইটিস পেশেন্ট পাচ্ছিস, তারপর তুই ব্রুজিনস্কি দেখলি, কার্নিক্স দেখলি, এগুলো পজিটিভ পাচ্ছিস, ঠিক আছে, সাপোজ এগুলো পজিটিভ এলো, তুই সিএসএফ করবি, ডেফিনেটলি সিএসএফ করতে হবে, বাট হোয়াট আর দ্য প্রি রিকুইজিট অফ ডুইং এ সিএসএফ, মানে কি কি দেখবি, কি কি রুল আউট করতে হবে, যদি পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে অর এনি এই যে ফিচার্স অফ আইসিপি, রেজড আইসিপি যেগুলো বললাম এগুলো থাকে, অলওয়েজ ডু এ সিটি স্ক্যান বিফোর ডুইং অ্যান এলপি, ঠিক আছে, ইউ হ্যাভ টু রুল আউট any other causes of increased intracranial tension, suppose mass আছে, suppose associated bleed আছে, সেটা তুই জানিস না, suppose meningitis আছে, থাকতেই পারে দুটো ব্লিড আরে, তখন কিন্তু আইসিইউ করা যাবে না meningitis, ঠিক আছে, তো অলওয়েজ ডু এন সিটি স্ক্যান বিফোর ডুইং এলপি ইন কেস অফ সাসপেক্টেড আইসিপি রেজড পেশেন্ট, ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনসিভ পেশেন্ট, ঠিক আছে। আর কি কন্ডিশন আছে, আর কি হচ্ছে তুই বললি এগুলো, আর কোয়াগুলেশন ডিসঅর্ডার, হ্যাঁ, তো এলপির কত প্লেটলেট কাউন্ট, বিলো 50,000, ঠিক আছে, বিলো 50,000, অনেকে 30,000ও করে, কিন্তু বিলো 50,000 হচ্ছে কাট অফ। হ্যাঁ, মোটামুটি এগুলো তোর অ্যাক্টিভ ইনফেকশন, এগুলো হচ্ছে এলপির ক্রাইটেরিয়া। তো তারপর এলপি তুই করলি, ঠিক আছে, এলপি করার পর কোথায়, মানে হোয়াট ইজ দ্য সাইট অফ এলপি, why L3 L4, লাম্বার সিস্টেমটা অনেকটা বেশি হচ্ছে, ওই জন্য সিএসএফটা বেশি আছে। yes that is the main reason, ঠিক তো, কটা এখানে এন্ড হয়ে যায় L2 এর উপর, L3 এর উপরে, ঠিক আছে, দ্যাটস ওয়াই there is less chance of traumatic puncture, ঠিক আছে, সো L3 L4 এ করতে হয়, ঠিক আছে। কি কি লেয়ার পিয়ার্স করতে হয়, সুপারফিশিয়াল ফ্যাট না, স্কিন 10 লেয়ার্স, 10টা লেয়ার আছে, মাসেল এগুলো ভেগ কথা বলতে, ফাঁসার নিচে তো মাসেল থাকবে, আবার কি কথা, কি লেয়ার এগুলো বলতে হবে না, হ্যাঁ, yes, infraspinatus ligament, supraspinatus একদম নিচে আসে, ঠিক আছে, ওটা দেখে নিস, তোদের অনেকগুলো লেয়ার আছে, আমি ওটা পড়েছিলাম 10টা লেয়ার আছে ওগুলো, কিন্তু তারপর লাস্টের ডিউরা, তারপর হচ্ছে আরেকটা, হ্যাঁ, কেটে কেটে যেতে হবে। তো তাহলে এবার তোরা বল যে ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেল, এবার তাহলে সিএসএফ স্টাডি করলি, তারপরে ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই তো। তো ফার্স্টে কি দেখবি সিএসএফ এর, ফার্স্ট যখন করলি ইয়ে হলো, হ্যাঁ, appearance is very important, appearance may be turbid, may be reddish or hemorrhagic, may be xanthochromatic, that আমি যেটা বললাম একটু আগে, yellowish discoloration of CSF in case of subarachnoid hemorrhage, ঠিক আছে। সো বিফোর ডুইং এন সিটি, যার সিটি করতে পারছিস না, তুই যদি কারো সিএসএফ করিস, মানে সাসপেক্টেড এসএইচ পেশেন্ট, তাহলে তো xanthochromatic মানে এই কন্ডিশনটা পেতে পারিস, ঠিক আছে। যার ধর সিটি, তোর ওখানে সিটি স্ক্যান অ্যাভেলেবেল নেই, তুই এমন একটা, হতেই তো পারে তুই এমন একটা ইয়েতে তোর হসপিটালে পোস্টিং আছিস যেখানে সিটি স্ক্যান সঙ্গে সঙ্গে হবে না, তখন তুই কনফার্ম করবি এসএইচ কি করে, ওই ইয়ে করে সিএসএফ স্টাডি করে xanthochromatic একটা অ্যাপিয়ারেন্স পাবি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে তাহলে অ্যাপিয়ারেন্স হচ্ছে এটা, কালার হলো, তাই তো, কালারের পর মানে টার্বিড কিনা এগুলো দেখে নিলি, ব্লাড হেমারেজিক কিনা, তারপরে কনসিস্টেন্সি মোটামুটি ওই একই, কালার আর কনসিস্টেন্সি একই থাকে, ঠিক আছে। আর এখানে তুই সিএসএফ প্রেসার এস্টিমেট করতে পারবি, ফ্লো কেমন আসছে সেটা ভেরি ইম্পর্টেন্ট, ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতটা ফ্লো আসছে, ঠিক আছে। আর কি দেখতে হয়, না মানে আমি জেনারেল অ্যাপিয়ারেন্সে বলছি, কবওয়েব কোয়াগুলাম আছে কিনা, মানে জাস্ট ওটাকে একটা স্টেরাইল, একটা জাস্ট ক্লিন কন্টেনারে স্টে করাবি, জাস্ট ফিউ সেকেন্ডস দেখবি যে তোর কোয়াগুলাম আসছে কিনা, হ্যাঁ, কোয়াগুলাম এলে দ্যাট রিপ্রেজেন্টস টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে, হ্যাঁ, টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে। তারপরে ইন্টারপ্রিটেশন, তো ইন্টারপ্রিটেশনে কি কি দেখতে হয়, ফার্স্টে সেল কাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট ফার্স্ট সেল কাউন্ট, you have to rule out is this a meningitis or not, তাই তো। so normal cell count is 0 to 5, ঠিক আছে। so if it is more than 5 then only you can say this is a case of meningitis,
ঠিক আছে, তারপর সেল টাইপে আসবে, মেবি লিম্ফোসাইটিক, মেবি নিউট্রোফিলিক। সো মোস্ট কমনলি লিম্ফোসাইটিক হয়, নিউট্রোফিলিক ইন কেস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, লিম্ফোসাইটিক ইন কেস অফ টিউবারকুলার, ভাইরাল অর ফাঙ্গাল, তিনটেতেই হতে পারে, ঠিক আছে, ইভেন ইন ম্যালিগনেন্সি অলসো। হ্যাঁ, আর কি তারপরে কি দেখবি, তারপরে প্রোটিন, প্রোটিন দেখবি, গ্লুকোজ দেখবি। সো প্রোটিন, নর্মাল প্রোটিন, নর্মাল গ্লুকোজ, কি প্রোটিন না, কত লেগেছে 15 to 45, এটাই মানে 10 to 40 থাকে অ্যাকচুয়ালি, 10 to 40। হ্যাঁ, তো আর গ্লুকোজ, গ্লুকোজ ইজ জাস্ট নর্মাল, মানে জাস্ট যেটা ব্লাড গ্লুকোজ সেই রকমই, মোটামুটি 60 to 100 এর নর্মাল থাকে, ঠিক আছে। তো ওখানে দেখিস না আগে, আমি বলছি তোকে শোন আগে, ঠিক আছে। হাই প্রোটিন, হাই প্রোটিন ইন্ডিকেটস হাই সেল লাইসিস, ঠিক আছে, ঠিক আছে। তো হাই প্রোটিন ইন্ডিকেটস দিস ইজ এ ইনফ্ল্যামেটরি কন্ডিশন, মানে যেখানেই হোক, অ্যাসাইটিস হতে পারে, প্লুরাল ফ্লুইড হতে পারে, বা আমাদের সিএসএফ হতে পারে, সিএসএফ হতে পারে, যে কোনো এই তিনটে ফ্লুইডেই যদি প্রোটিন হাই থাকে, দ্যাট ইন্ডিকেটস দিস ইজ অ্যান ইনফ্ল্যামেটরি কন্ডিশন, মেবি আদার যে কোনো ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে, দিস ইজ নট এ স্টেরাইল ওয়ান মেবি। তারপরে আসবে হচ্ছে গ্লুকোজ। সো গ্লুকোজ, হোয়াট গ্লুকোজ ইন্ডিকেটস, হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল লোড যত বেশি থাকে তত হচ্ছে গ্লুকোজ আপটেক বেশি থাকে, তাই তো। সো টিবি ইজ এ ব্যাকটেরিয়া, ঠিক আছে। সো লিম্ফোসাইটিক লো গ্লুকোজ, দ্যাট মিনস টিবি। নিউট্রোফিলিক লো গ্লুকোজ, দ্যাট মিনস পায়োজেনিক মেনিনজাইটিস। বুঝতে পেরেছিস, ক্লিয়ার তো? তাহলে গ্লুকোজ আপটেক যত বেশি হবে তত গ্লুকোজ কমবে। এই গ্লুকোজ কিন্তু অ্যাকচুয়ালি তোর মানে ইন্ডিকেট করে হাউ সিভিয়ার ব্যাকটেরিয়াল লোড ইজ দেয়ার, হাউ সিভিয়ার মেনিনজাইটিস ইজ। বুঝতে পেরেছিস? তাহলে গ্লুকোজটা খুব ইম্পর্টেন্ট। আর কি আছে মোটামুটি? হ্যাঁ, না এখানে এলডিএস দেখে না। আর কি দেখে? এডিএ, এডিএ দেখে। হোয়াট ইজ এডিএ? এডিএ তো জানিস, এডিএ প্লুরাল ফ্লুইড পড়ানো হয়নি তোদের। এডিএ মানে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ। এডিএ দুটো সাবটাইপ আছে, এডিএ 1 এন্ড এডিএ 2। তো আমরা এডিএ মানে অ্যাকচুয়ালি এডিএ 2 দেখি, কিন্তু এডিএ বললেই হবে, ঠিক আছে। সো এডিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ইন এক্সক্লুডিং টিবি মেনিনজাইটিস। তো নর্মাল এডিএ ইজ লেস দ্যান 9, ইফ ইট ইজ মোর দ্যান 9 দেন, বাট এটা ডায়াগনস্টিক নয়, তুই অন্যান্য ক্রাইটেরিয়া গুলো তোকে ম্যাচ করাতে হবে। তবে সাপোজ দিস ইজ এ নিউট্রোফিলিক, এডিএ মোর দ্যান 9, দ্যাট ডাজন্ট ইন্ডিকেট ইটসেলফ। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যদি যে কোনো ফ্লুইডে পাস আসে, সাপোজ দ্য ফ্লুইড ইজ টার্বিড 1, প্লুরাল ফ্লুইড টার্বিড হতে পারে, অর সিএসএফ টার্বিড হতে পারে, তাহলে কিন্তু এডিএ ফলসলি হাই হয়, ঠিক আছে। সো ডোন্ট রিলাই আপন এডিএ জাস্ট সিঙ্গেলি, ঠিক আছে। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট আছে যেটা এখানে ওপেনিং প্রেসার, ঠিক আছে। এই ওপেনিং প্রেসার মেজারমেন্টের জন্য ওই বললাম আইসিপি মনিটর করে দিতে হয়, ঠিক আছে। সো আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে, সেটা তোদের লাগে না, সিএসএফ ল্যাকটেট। সিএসএফ ল্যাকটেট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা নতুন কিছু গাইডলাইনে এসছে, মানে জাস্ট 2 বছরের মধ্যে। সিএসএফ ল্যাকটেট, আমরা এবিজিতে ল্যাকটেট দেখি, সিএসএফ ল্যাকটেট বুঝতে পারছিস? ল্যাকটেট ইজ এ ফরমেশন ফ্রম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। ল্যাকটেট বুঝতে পারছিস? আমরা এবিজিতে ল্যাকটেট দেখি, তো ওই সেম ল্যাকটেট এবিজি মেশিনে যদি সিএসএফ স্টাডি করি, মানে এটা তোদের লাগবে না, বাট এটা আরো একটু মানে হাই এন্ডে পড়াশোনার জন্য। ল্যাকটেট যাদের হচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিস আছে, তাদের কিন্তু ল্যাকটেট কম থাকে, ঠিক আছে। অ্যানারোবিক নট নেসেসারিলি অ্যানারোবিক, যে কোনো ইনফেকশনালি হতে পারে। তো তাহলে এটা বল যে প্রথম চারটা কি আছে? সেফ রিপোর্ট 1, interpret. Yes, this is normal because WBC count is within 2, within 5, and opening pressure is also within normal limit. All other parameters are normal. But যদি এরকম হতো, সাপোজ ধর এটা কি আছে, প্রোটিন হয়ে গেল এখানে 200, শুধু প্রোটিন 200 হয়ে গেল, ওপেনিং প্রেসার 20 হলো, তাহলে এটা কি নর্মাল বলা যাবে? প্রোটিন যদি 200 থাকে, খুব বেশি প্রোটিন আছে, তাহলে সেল বাকি সব একই আছে, ডাব্লিউবিসি কাউন্ট এই একই 2 আছে, বাট শুধু প্রোটিনটা বেড়ে গেছে। তার মানে এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি প্রসিডিওর, দিস ইজ নট অ্যান অ্যাকিউট ওয়ান।
সাপোজ অর ম্যালিগনেন্ট অলসো, সাপোজ কোন একটা ম্যালিগনেন্ট মেটাস্টাসিস ডিপোজিট আছে ব্রেনে, সেখান থেকে, বিকজ দিস ইজ এ ইনফ্ল্যামেটরি কন্ডিশন অর মেবি এনি অটো ইমিউন কন্ডিশন, এগুলো তো হতে পারে, ঠিক আছে। তারপরে মানে অ্যাকচুয়ালি তারপরে তুই যদি আচ্ছা এগুলো বল, তারপর বলছি। CSF 2 রিপোর্ট 2 bacterial meningitis that because glucose is too low and neutrophilic and cell count is 1500, appearance is also turbid, তাহলে দিস ইজ ব্যাকটেরিয়াল or pyogenic meningitis, ঠিক আছে। এরপরে মানে সাপোজ এই রিপোর্টটা তোর কাছে এলো, এটা পেয়ে গেলি তুই, এটা আছে পেশেন্টের, তারপর তুই কি করবি? অলওয়েজ সেন্ড ফর কালচার। মানে যে কোনো পেশেন্টের যদি তোর সাসপিশন হয়, সেটা প্লুরাল হতে পারে, অ্যাসাইটিক হতে পারে, অর এটা হতে পারে CSF হতে পারে। যদি ফিভার থাকে বা তুই সাসপেক্ট করিস যে এটা পায়োজেনিক হতে পারে, অলওয়েজ সেন্ড কালচার ইন ডে 1, কারণ তারপরে অ্যান্টিবায়োটিক দিলে কালচার কিন্তু করা যায় না। বিফোর গিভিং অ্যান্টিবায়োটিক ইউ হ্যাভ টু সেন্ড দ্য কালচার, ঠিক আছে। তো তারপর তোর ম্যানেজমেন্ট কি হবে? মানে এটা ধর পায়োজেনিক মেনিনজাইটিস হলো, এরপর তোর ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা আগে বল যে মোস্ট কমন কজ অফ meningitis in adult person, bacterial meningitis. Streptococcus এর 100টা স্পিসিস আছে। পায়োজেন্স মোস্টলি, পায়োজেন্স আছে। গ্রাম নেগেটিভের মধ্যে ক্লেবসিয়েল্লা, ইকোলাই দুটোই করে। ইকোলাই ইজ দ্য সেকেন্ড মোস্ট, এটা কিন্তু এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে চাইল্ড আর এর মধ্যে ইম্পর্টেন্ট আছে। ইকোলাই সেকেন্ড মোস্ট, অ্যান্ড হিমোফিলাস অলসো ভেরি ইম্পর্টেন্ট। বাট ইফ এজ ইজ মোর দেন 60 years or patient is diabetic, then you have to cover listeria. You have to consider listeria monocytogenes. Listeria is one of the most neglected but important cause of pyogenic meningitis. ঠিক আছে, in elderly age group 50 above, এরকম 60 above. So তাহলে এটা কি করবি? মানে সাপোজ দিস ইজ pyogenic meningitis, তাহলে অ্যান্টিবায়োটিক অফ চয়েস কি হবে বল? থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। হ্যাঁ, মানে বেসিক্যালি যারা CSF পেনিট্রেট করতে পারে তাদের দিবি তো। তো তার মধ্যে কি থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, ঠিক আছে, প্লাস ভ্যাঙ্কোমাইসিন। হ্যাঁ, ভ্যাঙ্কোমাইসিন দিতে পারিস, ঠিক আছে। এগুলোই মোস্ট ইম্পর্টেন্টলি, এই দুটোই আমরা দিই, প্লাস ভ্যাঙ্কোমাইসিন, ঠিক আছে। আর তারপরে কি করবি? কালচার করতে দিবি। অ্যাকর্ডিং টু দ্য কালচার তুই দেখবি কি করতে হয়, ঠিক আছে। আচ্ছা দিতে হবে না, আর কিছু দিতে হবে? এনসেড, আর কিছু দিতে হবে? স্টেরয়েড দিতে হয় নাকি? আমি ফাঙ্গাল বলেছি, আমি এটার কথা বললাম তো, এটা ফাঙ্গাল না। ম্যানিডল দিবি কখন? ম্যানিডল তো CSF প্রেসার, তুই যদি ICP রেজ থাকে তখন দিবি। এই ম্যানিডল দিয়ে কি হবে? আর এত ম্যানিডল বেসিক্যালি স্টেরয়েড দেওয়া যায়। স্টেরয়েড কেন দেওয়া যায় সেটার দুটো রিজন আছে। ফার্স্ট কি রিজন না, অনেকে বলে যে মেনিনজাইটিসে, পায়োজেনিক মেনিনজাইটিস স্পেসিফিক্যালি অ্যান্ড টিউবারকুলার মেনিনজাইটিসে কি হয়, the meninges is inflamed. So যদি পেনিট্রেট করতে হয় অ্যান্টিবায়োটিককে ইনসাইড দ্য মেনিনজেস, তাহলে কিন্তু তোর ইনফ্লামেশনটা কমাতে হবে। সো স্টেরয়েড অ্যাকচুয়ালি হেল্প করে ওটা, ঠিক আছে। এটা একটা মানে একটা হচ্ছে তোর ওপিনিয়ন, হ্যাঁ। বাট এখন যেটা আসছে সেটা হচ্ছে যে টু প্রিভেন্ট দ্য লং টার্ম কমপ্লিকেশন স্টেরয়েড ইউজ করতে হয়। পায়োজেনিক মেনিনজাইটিসের মোস্ট কমন লং টার্ম কমপ্লিকেশন কি? দিস ইজ অলসো অ্যান এমসিকিউ করিস তো তোরা? দিস ইজ অলসো অ্যান এমসিকিউ। মোস্ট কমন লং টার্ম কমপ্লিকেশন অফ পায়োজেনিক মেনিনজাইটিস: deafness, hearing loss. This is the most common complication. To prevent it, you have to give steroid, ঠিক আছে। dexamethasone is the steroid of choice, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি 3 দিন দিতে হয়, 3 days, হ্যাঁ। তো এটা হলো ব্যাপার, ঠিক আছে। আর ঠিক আছে, আচ্ছা এই থার্ডটা বলে এবার দেখি। আচ্ছা টিবি মেনিনজাইটিস, কেন বলি টিবি মেনিনজাইটিস?
লিম্ফোসাইটিক প্রিডমিনেন্ট ওপেনিং প্রেসার ইজ হাই এন্ড গ্লুকোজ ইজ লো, তাহলে দিস ইজ টিবি মেনিনজাইটিস, ঠিক আছে। আর ফাঙ্গাল মেনিনজাইটিস কেন নয়? অ্যাকচুয়ালি এখান থেকে ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ বিটুইন টিবি অ্যান্ড ফাঙ্গাল মেনিনজাইটিস, ঠিক আছে, বিকজ ফাঙ্গাল মেনিনজাইটিস জাস্ট লাইক টিবি, মানে টিবির মতোই কিন্তু হয়, এই লো গ্লুকোজ হবে, লিম্ফোসাইটিক হবে, এগুলো হবে। তো ইফ ইউ সাসপেক্ট এ কেস অফ ফাঙ্গাল মেনিনজাইটিস, এবার তুই সাপোজ ধর এই তোর এটা এলো, এটা তোর রিপোর্ট, একটা পেশেন্ট পেলে তুই এরকম তার রিপোর্ট, পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজড নয়, মানে কোনো পেশেন্ট এলো, একটা ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট তোর কাছে এই রিপোর্ট নিয়ে এলো, একটা নন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট তোর কাছে এই রিপোর্ট নিয়ে এলো, তো যার যে ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট তার কিন্তু ফাঙ্গাল স্টেন পাঠাতে হবে, বুঝতে পেরেছিস? কারণ যে ইমিউনোকম্প্রোমাইজড নয়, হু ইজ ইমিউনোকম্পিটেন্ট, তার কিন্তু দের ইজ লেস চান্স অফ ফাঙ্গাল মেনিনজাইটিস, তাহলে তার মোর চান্স অফ কি টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে। তাহলে তোকে তখন ডিসাইড করতে হবে যে হোয়েদার ইউ হ্যাভ টু সেন্ড ফাঙ্গাল কালচার অর নট, ইন্ডিয়ানিং স্টেন পাঠাতে হবে বেসিক্যালি। স্টেনে পেতে পারিস, বাট স্টেনে রেয়ারলি, মানে যদি ব্যাসিলারি লোড ইজ ভেরি হাই তখন তুই স্টেনে পাবি। এফবি স্টেন ডেফিনেটলি দিতে হবে। আমি এর পরের কোশ্চেনটা এটা করছিলাম যে সাপোজ দিস ইজ এ টিবি মেনিনজাইটিস, তাহলে তুই এরপর কি করবি? তুই সিবি ন্যাট পাঠাতে হবে অ্যান্ড জিন এক্সপার্ট অ্যান্ড স্মিয়ার পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে কি ড্রাগ দিবি, মানে এটা টিবি মেনিনজাইটিস হলো, তারপরে কি ড্রাগ দিবি? অ্যান্টি-টিউবারকুলার ড্রাগ, ঠিক আছে। সো অ্যান্টি-টিউবারকুলার ড্রাগ অ্যালং উইথ স্টেরয়েড মাস্ট বি গিভেন ইন টিবি মেনিনজাইটিস, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি লং টার্ম কমপ্লিকেশন নয়, এটা লং টার্ম কমপ্লিকেশন নয়, এটা বেসিক্যালি ওই কিছুটা লং টার্ম কমপ্লিকেশন ডেফিনেটলি, বাট আদার যে মানে অ্যাকিউট এমার্জেন্সি গুলো সেগুলো কমায়, কনভালশন করতে পারে, সেগুলো কমাতে পারে, ঠিক আছে। স্টেরয়েড ফর 4 to 6 weeks, ট্যাপারিং ডোজে ডেক্সামিথেসন দিতে হয়, ঠিক আছে। আর অ্যান্টি-টিউবারকুলার ড্রাগ, so which anti-tubercular drug has the highest penetration in CSF? আমি অ্যাকচুয়ালি HRJDS এর মধ্যে স্ট্রেপ্টোমাইসিন has the highest potential, ঠিক আছে। সো আমরা কেউ প্রেফার করি কিন্তু স্ট্রেপ্টোমাইসিন দিতে মেনিনজাইটিসে। যদি সাপোজ টিবি মেনিনজাইটিস তুই HRJD দিলি, তারপরে কাজ করছে না, তাহলে কিন্তু স্ট্রেপ্টোমাইসিন ইউ ক্যান অ্যাড, হ্যাঁ, ঠিক আছে। এগুলোই মোটামুটি ভাইরাল হলে গ্লুকোজ উইল বি নর্মাল, ঠিক আছে, অ্যান্ড অ্যাপিয়ারেন্স স্লাইটলি ওপালেশন থাকবে না, ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো এই দুটোই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওপেনিং প্রেসারটা ডিপেন্ড করে, ওপেনিং প্রেসার কখনো কখনো লেস দ্যান 20 ও থাকতে পারে, আবার মোর দ্যান 20 থাকতে পারে। বললাম ফাঙ্গালের ওপেনিং প্রেসার বাড়ে, মোর দ্যান 20 হয়, ওই জন্যই তো বললাম সিমিলার একদম এরকমই হবে ফাঙ্গাল প্রেসারে, ফাঙ্গালের জন্য, ঠিক আছে। বাট এবার ধর ওই পেশেন্টটা টিবি মেনিনজাইটিস হলো না, ইয়ে হলো, এটা এইচআইভি পেশেন্ট আছে, হ্যাঁ, পেশেন্ট এইচআইভি আছে, তার CD4 কাউন্ট ইজ লেস দ্যান 200, ঠিক আছে, তাহলে তুই কি সাসপেক্ট করবি? নিউমোসিস্টিস কি মেনিনজাইটিস করে কমনলি? কে মেনিনজাইটিস করে? ক্রিপ্টোকক্কাস হচ্ছে মোস্ট কমন ইটিওলজি অফ মেনিনজাইটিস ইন কেস অফ পিপল লিভিং উইথ এইচআইভি ইন CD4 লেস দ্যান 200, ঠিক আছে। তাহলে তোকে ইন্ডিয়ানিং স্টেন পাঠাতে হবে, ক্রিপ্টোকক্কাস অ্যান্টিজেন পাঠাতে হবে, ক্রিপ্টোকক্কাস অ্যান্টিজেন অলসো মে বি পজিটিভ, ঠিক আছে। দেখ এটা ভাইরাল বিকজ ওপেনিং প্রেসার নর্মাল আছে, লিম্ফোসাইটিক আছে, আরবিসি কাউন্ট 1 আছে, মানে এটা মেবি ট্রমাটিক, এটা নর্মাল থাকা উচিত, মানে ট্রমাটিক যদি হয়, ট্রমাটিক ঢোকা থেকে তুই একটা ব্লাড ভেসেল কোনো রকম ভাবে পাংচার করলি, তাহলে কিন্তু একটা ব্লাড সেল চলে আসতে পারে, ঠিক আছে। সো প্রোটিন 60, গ্লুকোজ 70, তার মানে দিস ইজ ভাইরাল। মোস্ট কমন ভাইরাস কজিং meningitis, most common, মানে তুই বল মোস্ট কমন না বলে, what are the common viruses? DNA ভাইরাস, অ্যাডিনো, আরো মোর স্পেসিফিক ওয়ান HSV, herpes simplex হচ্ছে one of the most common cause of this viral meningitis, ঠিক আছে। আর তাছাড়াও ইয়ে করে তোর যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের কিন্তু সিএমভি করে, সিএমভি মেনিনজাইটিস হয়, হ্যাঁ, এপস্টেইন ভাইরাস দিয়ে মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে, এগুলো কমন কজ। তো তাহলে ভাইরাল মেনিনজাইটিসে তুই কি করবি?
এখানে কিন্তু স্টেরয়েড দিবি না, জাস্ট অ্যান্টিভাইরাল দিতে হবে, অ্যাসাইক্লোভির। হ্যাঁ, অ্যাসাইক্লোভির ইন কেস অফ এইচএসভি, সাসপেক্টেড এইচএসভি। সে তুই কি করে সাসপেক্ট করবি এটা এইচএসভি মেনিনজাইটিস, মানে আদার কিছু হ্যাঁ না না না, এইচএসভি তুই তো হারপিস জোস্টার বলছিস, তাই তো বলছিস। আমি বলছি এইচএসভি মেনিনজাইটিস, মেনিনজাইটিস মানে কজেস বাই এইচএসভি। কি করে বুঝবি বা কি করে আইডিয়া করবি যে এটা হতে পারে? টেম্পোরাল লোব ইনভলভমেন্ট, এইচএসভি টিপিক্যালি ইনভলভস টেম্পোরাল লোব, ঠিক আছে। হিয়ারিং লস হতে পারে বা টেম্পোরাল লোব ইনভলভমেন্ট ইন সিটি স্ক্যান, এটাও হতে পারে, ঠিক আছে। তো সেখানে তুই এইচএসভি মেনিনজাইটিস ভাববি, সেটা তো তুই তারপরে পিসিআর করতে দিবি। এই রিপোর্ট পেলে তোকে পিসিআর করতে, ডেফিনেটলি পিসিআর করতে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে দেখতে হবে যে কি ভাইরাস আইসোলেট হচ্ছে, ঠিক আছে। তারপরে তার মাঝে তো তোকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই জন্যই বলছি ক্লিনিক্যাল ফিচার দেখলে তোর আইডিয়া হয়ে যাবে দিস ইজ মেবি এ কেস অফ ভাইরাল মেনিনজাইটিস। হ্যাঁ, তো তাহলে ভাইরাল মেনিনজাইটিসে কি দিতে হবে? অ্যাসাইক্লোভির দিতে হবে। অ্যাসাইক্লোভির ইজ দ্য ড্রাগ অফ চয়েস। স্টেরয়েড দিবি না, ঠিক আছে। যদি সিএমভি ভাবিস তাহলে গ্যানসাইক্লোভির আর ভ্যালগ্যানসাইক্লোভির দিতে হতে পারে, ঠিক আছে। আর এইটা কি? ও এইটা আমি জাস্ট একটু আগে বললাম নর্মাল। হ্যাঁ, এই যে বললাম না তোর ইয়ে আছে কি বলে, দেখ প্রোটিন এটা পুরো নর্মালি দেখাচ্ছে, বাট প্রোটিন ইজ হাই 120, তাই না? তার মানে মেবি ক্রনিক একটা ইনফ্লামেটরি প্রসিডিউর কিছু আছে, অর ম্যালিগনেন্সি কিছু একটা আছে, ঠিক আছে। হয় এইটা হতে পারে যে টিউবারকুলার মেনিনজাইটিস ছিল আগে, মেবি ট্রিটেড বাট নট কমপ্লিটলি ট্রিটেড, হয়তো মেডিসিন খেতে খেতে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তখন আবার এটা এসছে এরকম ভাবে, ঠিক আছে। তখন কি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, মানে বেসিক্যালি এটার স্পেসিফিক ম্যানেজিং শুধু প্রোটিন কমানোর জন্য ম্যানেজমেন্ট কিছু হয় না, বাট ইনভেস্টিগেশন অ্যান্ড অলসো এমআরআই টু রুল আউট ম্যালিগনেন্সি, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার তো, সিএসএফ স্টাডিটা এরকম। তোদের মেনিনজাইটিস মানে আমি তো অবাক হয়ে গেলাম, থিওরিতে মেনিনজাইটিস হয়নি, এটা হতে পারে নাকি? পড়া হয়নি বলছি না, ক্লাস হয়েছে কিনা, তাহলে ক্লাস অ্যারেঞ্জ করতে হবে, সেটা তো বুঝতে পারছি না। মেনিনজাইটিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মানে এটা কখন, এবার কেউ ছিলিস না এটা কখনো ইয়ে হতে পারে না, হতে পারে। ঠিক আছে, এক্সামে আগে দেখা যেতে পারে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সিএসএফ নিয়ে আর কোনো কোয়েরি আছে? কারোর কোনো জিজ্ঞেস করার কিছু আছে? এলপি নিয়ে, সিএসএফ নিয়ে কিছু কোয়েরি আছে? কিছু কোয়েরি সিএসএফ নিয়ে কিছু? আচ্ছা, এরপর সেকেন্ড হচ্ছে এলএফটি। এলএফটি এলএফটি ইন্টারপ্রিট, কেউ জানিস কোনো আইডিয়া এলএফটি কিভাবে ইন্টারপ্রিট করতে হয়? তো ঠিক আছে, ঠিকই বলেছিস মোটামুটি। অ্যাকচুয়ালি ফার্স্টে বিলিরুবিনের কিন্তু বিলিরুবিনের ফার্স্টে কি দেখতে হবে? ডিফারেন্সিয়েশন বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, whether this is indirect or unconjugated one or this is a conjugated one. তা কি করে ডিফারেন্সিয়েট করবে বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট? জানিস কেউ? বিলিরুবিন তো বলে দিলি, ঠিক আছে। এরপর কি করে ডিফারেন্সিয়েট, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন আনকনজুগেটেড and conjugated hyperbilirubinemia? না 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 না, একদমই না, একদমই না। বেশি মানে কি? ভ্যালু তো বেশি সবারই থাকে, ভ্যালু কত বেশি? দেখ, বেসিক্যালি 15% অফ দ্য টোটাল বিলিরুবিন যদি হয়, বিলিরুবিনের টোটাল মানে 15% এর বেশি হতে হবে, তাহলে দ্যাট ইজ ডাইরেক্ট। বুঝতে পেরেছিস? 15% অফ দ্য টোটাল বিলিরুবিন। সাপোজ ধর বিলিরুবিন আছে 3, ঠিক আছে, 3 আছে, ডাইরেক্ট বিলিরুবিন হচ্ছে 1, ঠিক আছে, ইনডাইরেক্ট 2, তাহলে তোরা নর্মালি কি ভাববি? দিস ইজ ইনডাইরেক্ট হাইপারবিলিরুবিন, বাট এটা কিন্তু নয়, 15% হতে হয়। মানে 3 এর 15% কত? 0.45, তাহলে 0.45 এর বেশি 1, তাহলে দিস ইজ ডাইরেক্ট বিলিরুবিন, ঠিক আছে। এটা কিন্তু ক্রাইটেরিয়া, কখনোই ওটা নয় নাম্বার দেখে কোনো করবি না যে 1 2 এরকম করে হয় না, ঠিক আছে। তারপর তোকে দেখতে হবে, সাপোজ দিস ইজ এ কেস অফ ডাইরেক্ট কনজুগেটেড হাইপারবিলিরুবিন,
তারপর তোকে দেখতে হবে হোয়াট আর দ্য কজেস অফ কনজুগেটেড হাইপারবিলিরুবিন। কি কি কজ আছে? অবস্ট্রাকশন, না আগে বল অবস্ট্রাকটিভ কজ আর মেন দুটো কজ কি? অবস্ট্রাকটিভ আর কি? হেপাটোসেলুলার কজ। সো হেপাটোসেলুলার ইনজুরির জন্য বিলিরুবিন বাড়তে পারে আর অবস্ট্রাকশনের জন্য বিলিরুবিন বাড়তে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো তোকে মাথায় নিতে হবে যে অবস্ট্রাকশন রুল আউট করতে হবে আর হেপাটোসেলুলার ইনজুরিটা রুল আউট করতে হবে। সো হোয়াট আর দ্য মার্কারস অফ হেপাটোসেলুলার ইনজুরি? এএলপি হেপাটোসেলুলার ইনজুরি না, হেপাটোসেলুলার ইনজুরি রে, এটা অবস্ট্রাকশন বলে দিচ্ছিস তোরা। এসজিপিটি, এসজিওটি এগুলো হচ্ছে মার্কারস অফ হেপাটোসেলুলার ইনজুরি। ঠিক আছে, সো হেপাটোসেলুলার ইনজুরির মার্কার হচ্ছে এসজিপিটি এন্ড এসজিওটি, এন্ড এইটার তোর অবস্ট্রাকশনের মার্কার হচ্ছে এএলপি এন্ড জিজিটি। ঠিক আছে, দেয়ার ইজ এ ভ্যালু, এটা একটা রেশিও আছে, আর রেশিও বলে ওটাকে, তাই তো? জানিস ওটা আর রেশিও কি? রেশিও বিটুইন এএলটি, হ্যাঁ মানে না এএলটি ধর সাপোজ হাই, মানে যে ভ্যালুটা তুই এএলটি পাচ্ছিস ডিভাইডেড বাই নর্মাল এএলটি হোল ডিভাইডেড বাই যে ভ্যালুটা এএলপি পাচ্ছিস ডিভাইডেড বাই নর্মাল এএলপি। দেখ ক্লিয়ার হবে। হ্যাঁ, ফার্স্টে এএলটি বুঝতে পারলি? এএলটি ডিভাইডেড বাই, এটা এএলটি রেশিও। হ্যাঁ, এবার হচ্ছে হোল ডিভাইডেড বাই এএলপি বাই নর্মাল এএলপি। ব্যাপারটা ক্লিয়ার তো? এএলটি রেশিও বাই এএলপি রেশিও, এটা বলে আর ভ্যালু, দিস কল আর ভ্যালু। ঠিক আছে, তো ইফ আর ভ্যালু ইজ মোর দ্যান 5 তাহলে সাজেস্টিভ অফ হেপাটোসেলুলার ইনজুরি, আর যদি লেস দ্যান 2 তাহলে অবস্ট্রাকশন। তো সবসময় আর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তার কোনো আমি জাস্ট বলে দিলাম। তাহলে তোকে দেখতে হবে এসজিপিটি এন্ড এসজিওটি। তো এসজিপিটি এসজিওটির মধ্যে এসজিপিটি এসজিওটি রেশিও দেখতে হবে, হ্যাঁ আইডিয়ালি দেখা উচিত। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সাপোজ আমি হেপাটোসেলুলার ইনজুরিটা আগে বলছি, তারপরে এএলপির দিকে বলছি। ঠিক আছে, হেপাটোসেলুলার জন্ডিস, হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোসেলুলার জন্ডিস? ভাইরাল হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস, যা আর ইসকেমিক, আর ইসকেমিক লাস্টে আসবে, তারপর কি বললি তো? ড্রাগ ইনডিউস, আর কি? হ্যাঁ, আর একটা হচ্ছে বেসিক্যালি ক্রনিক লিভার ডিজিজ, মেবি অ্যালকোহলিক অর নন অ্যালকোহলিক, সেটাও তো হতে পারে, সেটাও তো একটা টাইপ অফ হেপাটোসেলুলার ইনজুরি। ঠিক আছে, তাহলে যদি হেপাটোসেলুলার ইনজুরি হয়, মানে যদি এটা হয় ডিউ টু ভাইরাল কজ, তাহলে মোস্ট কমন অ্যাকিউট ভাইরাল ভাইরাসেস কজিং দিস হেপাটোসেলুলার জন্ডিস, সেটা কি? এএনই, অ্যাকিউট ওয়ান এএনই। তো সেখানে কিন্তু মোস্ট কমনলি এসজিপিটি এসজিওটি লেভেল থাকবে মোর দ্যান 1000। বুঝতে পেরেছিস? তাহলে যদি মোর দ্যান 1000 হয় এসজিপিটি এসজিওটি লেভেল, তাহলে বা 1000 এর মোর দ্যান 1000 মানে 800 হলে 900 হলে নয়, সেটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে কিন্তু তোর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো দিস ইজ মেবি এ কেস অফ ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, তো তারপরে কি আসছে? ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। তো ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস কিন্তু দুটোই হতে পারে, একটা হচ্ছে হেপাটোসেলুলার হতে পারে, একটা হচ্ছে তোর অবস্ট্রাকটিভ হতে পারে। অবস্ট্রাকটিভ কজেস কি কি? ড্রাগ ইনডিউসড মোস্ট কমনলি ইয়ে হয় হেপাটোসেলুলার। অবস্ট্রাকটিভ কি কি? আর মানে ইস্ট্রোজেন বেসিক্যালি, কোলেসেবেলাম এ করে, রিফাম্পিসিনও করে, রিফাম্পিসিন করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কমন ড্রাগস যেগুলোতে তোর এ হতে পারে। তাহলে এর আর একটা ইম্পর্টেন্ট, তাহলে তুই আগে রুল আউট করে নিলি দিস ইজ অ্যান হেপাটোসেলুলার কজ, তারপর তুই রুল আউট করলি হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোসেলুলার কজ, মানে দিস ইজ এ ভাইরাল ওয়ান অর দিস ইজ এ অটোইমিউন ওয়ান। অটোইমিউনও কিন্তু
অনেক সময় এএলপি তোর এসজিপিটি এসজিওটি বাড়তে পারে, বাট সেটা কিন্তু 1000 এর উপর খুব মানে কমনলি যায় না। হ্যাঁ, আর ড্রাগ ইনডিউসড 1000 এর উপর যায় না, বিলো 1000 থাকে। তো এরপরে তুই যদি দেখিস যে 1000 এর উপর নেই, বিলো 1000 আছে, তখন তোকে কিন্তু এসজিপিটি এসজিওটি রেশিও করতে হবে, এসজিপিটি বাই এসজিওটি রেশিও। তাহলে ওটা কি হবে? এসজিপিটি বাই এসজিওটি, জানিস এসজিপিটি এসজিওটি রেশিও বলে কিছু আছে? SGOT by SGPT if it's more than 2, SGOT by SGPT if it is more than 2, then maybe this is a case of alcoholic hepatitis. But if it is more than 3, then this is surely a case of alcoholic hepatitis. ঠিক আছে? যদি more than 2 থাকে with history of alcoholism or other intoxication কিছু আছে কিনা দেখে, তো সেটা অ্যালকোহলিক হেপাটাইটিস। আর যদি মোর দ্যান 3 থাকে তাহলে কিন্তু সিওরলি দিস ইজ এ কেস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস। তো আর মোটামুটি এসজিপিটি এসজিওটি এটা নিয়ে হয়ে গেল। আর হচ্ছে তোর এএলপি, মানে আমি বলছি অবস্ট্রাকটিভ কজেস কিছু থাকলে, তাহলে অবস্ট্রাকটিভ কজেস কিছু থাকলে এটা 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 কিন্তু মানে ম্যান্ডেটরি কিছু নয় যে অবস্ট্রাকশন থাকা মানে তার এসজিপিটি এসজিওটি বাড়বে না, বাট নট দ্যাট লেভেল। এসজিপিটি এসজিওটি ডেফিনেটলি বাড়তে পারে, বাট নট দ্যাট লেভেল, মানে মেবি বিলো 400 এসজিপিটি এসজিওটি হতে পারে, বাট এএলপি মোর দ্যান 2 to 3 ইন্টু আপার লিমিট অফ নর্মাল, এটা কিন্তু থাকবে। ঠিক আছে, বলছি যে কোনো অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় তার মানে কিন্তু এটা নয় তার কোনো হেপাটোসেলুলার কিছু কম্পোনেন্ট থাকবে না, বুঝতে পেরেছিস? হেপাটোসেলুলার কম্পোনেন্ট থাকতেই পারে, বাট এসজিপিটি এসজিওটি তখন লেস দ্যান 400 হবে। ঠিক আছে, আর এএলপি হচ্ছে আপার মানে মোর দ্যান 2 ইন্টু আপার লিমিট অফ নর্মাল। তো এরপর তুই আমাকে বল যে হোয়াট আর দ্য টাইপস অফ এএলপি, এগুলো বায়োকেমিস্ট্রি কোশ্চেন। মানে এএলপি কোথা থেকে রিলিজ হয়? হ্যাঁ, মানে কিসের জন্য এএলপি বাড়তে পারে? না না, অত মেকানিজম বলছি না আমি, প্র্যাকটিক্যাল আমি বলছি যে সাপোজ কোনো পেশেন্টের তুই একটা রিপোর্ট পাচ্ছিস যার এএলপি 600, ঠিক আছে? তো এএলপি কিসের জন্য বাড়তে পারে? মানে এএলপি কি শুধু লিভার কজের জন্য বাড়ে? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, কি কজের জন্য? Osteolytic lesion in bone, metastasis of bone because of prostate is the most common, breast হয়, breast colon সবেতে হতে পারে। ঠিক আছে, তাহলে এএলপি বেড়ে গেল মানে কিন্তু জন্ডিস, মানে সবসময় যে হেপাটোসেলুলার কজের জন্য ইউএসজি করতে ছুটবি সেটা কিন্তু নয়। ঠিক আছে, বিকজ এএলপি বেড়ে যাওয়া মানে বোন এএলপি যেটা, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, সেটা এখানে হয় না, করা যায় না। কিন্তু মানে তখন দেখতে হবে যে সাপোজ কোনো পেশেন্ট তোর কাছে এলো, কোনো পেন অ্যাবডোমেন নেই, কোনো কোলেস্টেসিসের সিমটম কিচ্ছু নেই, কিন্তু এলএফটি করলে এএলপি হয়ে গেল 1000। আমারই একটা পেশেন্ট ছিল, পেশেন্টটা এসছে জাস্ট একটা ওয়েট লস নিয়ে, আর আমি যখন রুটিন এলএফটি করি লিভার মানে একদম ক্লিয়ার, কিচ্ছু নেই, ইন্ডাইজেশন নেই, ইউএসজি নর্মাল, কিচ্ছু ছিল না, এএলপি হচ্ছে 1200, বাকি সমস্ত প্যারামিটার নর্মাল, জিজিটি ওয়াজ অলসো নর্মাল, কোনো সিমটম পর্যন্ত নেই। তখন আমি করলাম হচ্ছে তোর কি বলে বোন স্ক্যান। বোন স্ক্যানে দেখলাম স্ক্যাপুলা থেকে তোর ভার্টিব্রা অবধি প্রত্যেকটা জায়গায় মেটাস্টেসিস হয়ে গেছে, বাট পেশেন্টের কোনো পেন পর্যন্ত ছিল না, কোনো সিমটম নেই। তাহলে বুঝতে পারছিস যদি ডিলে হতো ওটা তাহলে কি হতো? তাহলে এএলপি বেড়ে যাওয়া মানে শুধুমাত্র কিন্তু লিভার কজের জন্য এএলপি নয়। ঠিক আছে, রেজ হলে তোর তাহলে ভাববি তুই কি কোলেস্ট্যাটিক, মানে মোস্ট কমনলি কোলেস্ট্যাটিক অর অবস্ট্রাকটিভ হয়। তাহলে জিজিটি কিসের জন্য ভ্যালুয়েবল? জিজিটি রুল আউট করতে হবে দিস ইজ এ কোলেস্ট্যাসিস অর নট, অ্যান্ড অ্যালকোহলিক। যদি অ্যালকোহলিক থাকে তাহলে জিজিটি বেড়ে যাবে, আর সাপোজ কোলেস্ট্যাসিস আছে তাহলে কিন্তু জিজিটি বাড়তে পারে। তাহলে এএলপি জিজিটি বাড়ছে, দ্যাট মিনস মেবি অ্যালকোহলিক অর কোলেস্ট্যাসিস। কিন্তু এএলপি বাড়ছে, জিজিটি নর্মাল আছে, দ্যাট মিনস কি লিভার থেকে এএলপি আসছে না, মেবি বোন এএলপি আসছে। ঠিক আছে, অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো বল কি কি আছে? সিস্ট কেন? আগে মোস্ট কমনটা কি? গলস্টোন এন্ড কোলেডোকল ইথিয়াসিস। আর ভেরি গুড, প্যানক্রিয়াসের হেডে কোনো মাস আছে, সেটা অবস্ট্রাকশন করছে। আর কি হতে পারে? কোলেনজিওকার্সিনোমা হতে পারে। আর কি হতে পারে? স্ট্রিকচার অফ সিবিডি, স্ট্রিকচার হতে পারে।
তাই তো? আর আর কি হতে পারে? সিবিডি স্টিক্সের আউট অফ দ্য বক্স কোশ্চেন, সিবিডি স্টিক্সের কোন অর্গানিজম করে জানিস? কোলাঞ্জিও কার্সিনোমা করে, ক্লোনোসিস সাইনেন্সিস করে, ঠিক আছে? তো আর ড্রাগ কি করে? হ্যাঁ, কোন ড্রাগ করতে পারে? কোন ড্রাগ করতে পারে কোলেস্টেটিক জন্ডিস? ইস্ট্রোজেন, বললাম তো, ওসিপি, ঠিক আছে? তাহলে তোকে ওইগুলো রুল আউট করতে হবে কি কি আছে। হ্যাঁ, আর পিবিসি, দেখ পিবিসি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কজ। হ্যাঁ, যে তাহলে এইগুলো থেকে রুল আউট করতে হবে এএলপি বাড়ছে। ও এইটা বল, বল এটা এটা কি বল, যেরকম ভাবে বললাম। হ্যাঁ, ভেরি গুড, হেপাটোসেলুলার। দেখ ফার্স্টে দিস ইজ জন্ডিস, তাই তো? বাট অবস্ট্রাকটিভ আর নন অবস্ট্রাকটিভ, সরি কনজুগেটেড আর নন কনজুগেটেড, সেটা কিভাবে বুঝবি? দেখ 8.5 আছে, দিস ইজ ডেফিনেটলি মোর দ্যান 15%, তাই তো? তাহলে দিস ইজ এন কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। তারপরে তুই দেখবি যে এসজিওটি তো ডেফিনেটলি গ্রেটার দ্যান 1000 আছে। এএলপি ইজ নরমাল, টোটাল প্রোটিন 6.5 নরমাল, অ্যালবুমিন নরমাল, গ্লোবুলিন নরমাল। তাহলে দিস ইজ এ কেস অফ হেপাটোসেলুলার জন্ডিস, মেবি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, মেবি, ঠিক আছে? তো এটা ভাইরাল মার্কার পাঠালেই বোঝা যাবে। হ্যাঁ, এই যে জিপিটি জিওটি বাড়ছে, যদি ক্রনিক হয় তাহলে জিপিটি জিওটি কিন্তু মানে লেস দ্যান 1000 হয় জেনারেলি, কিন্তু এটা আরবিটারি, এটা বলা মুশকিল। ক্রনিক ভাইরাল হেপাটাইটিস তো হেপাটাইটিস বি মোস্ট কমনলি, তাই তো? তাহলে তখন তোকে ভাইরাল মার্কার দেখতে হবে, এইচবিএসিজি দেখতে হবে, এইচবিই অ্যান্টিজেন দেখতে হবে, যেগুলো আইজি আর আইজিএম অ্যান্টি এইচবিসি যেগুলো দেখতে হবে দেখতে হবে। তাছাড়া তো ক্রনিক বোঝা মুশকিল, বাট এটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে? এখানেও ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালবুমিন, দিস ওয়ান, এইটাও কিন্তু ক্রনিসিটি ডিপেন্ড করে, ক্রনিসিটি। সো অ্যালবুমিন লিভারে সিনথেসিস হয়। সাপোজ দ্য লিভার, এই লিভারটা তোর বহুদিন ধরে ড্যামেজ আছে, সিএলডি পেশেন্ট হতে পারে বা এনি আদার কজের জন্য লিভার ক্রনিক্যালি ড্যামেজ আছে, তাহলে অ্যালবুমিন প্রোডাকশন ইজ হ্যাম্পার্ড। অলসো অ্যালবুমিন ইজ নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, তাই তো? অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট মানে কি? ইনফ্লামেশন আর ইনফেকশনে যে রিঅ্যাক্ট্যান্ট গুলোর লেভেলটা বেড়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট, বেড়ে যায় আর অল্টার হয় আর কমে যায়, এগুলোকে বলে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। যেমন বেড়ে যায় কারো সিআরপি, ফেরিটিন, প্রোক্যালসিটোনিন, এগুলো হচ্ছে অ্যাকিউট পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, আর নেগেটিভ ওয়ান হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে? তাহলে কারোর যদি ক্রনিক কোনো ইনফেকশন থাকে, ক্রনিক ইনফ্লামেশন থাকে, তাহলে অ্যালবুমিন কমে যেতে পারে। অর সাপোজ কোনো পেশেন্টের টিউবারকুলোসিস আছে, অনেক ক্রনিক ইনফেকশন, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, তাহলে তার কিন্তু অ্যালবুমিন কমে যেতে পারে। তার লিভার ডিজিজ না থাকলেও অ্যালবুমিন কমে যেতে পারে, বিকজ এটা কিন্তু লিভার ডিজিজের জন্য হচ্ছে না, এটা কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের জন্য হচ্ছে, ঠিক আছে? অ্যালবুমিন ইজ অলসো এ প্রগনোস্টিক মার্কার অফ ক্রনিক লিভার ডিজিজ, তাই তো? চাইল্ড পার্ক স্কোর পড়েছিস? জানিস চাইল্ড পার্ক স্কোর কি? পড়বি। সিএলডি হয়নি? সবই তো হয়েছে, সিএলডি পড়ানো হয়েছে তো, চাইল্ড পার্ক স্কোর পড়ানো হয়নি? ম্যাড্রেস ডিসক্রিমিনেটিং ফ্যাক্টর স্কোর পড়ানো হয়নি? ম্যাড্রেস ডিএফ স্কোর? হ্যাঁ হয়েছে, উল্টো পাল্টা বললে হবে? অ্যালকোহলিক লিভার ডিজিজ পড়ানো হয়নি? ম্যাড্রেস ডিএফ স্কোর পড়ানো হয়নি? হয়েছে, ভুলে গেছিস? যাই হোক, বলে ওটা তাহলে ওগুলো পড়াতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। অ্যালবুমিন হচ্ছে চাইল্ড পার্ক স্কোর বা যে কোনো তোর স্কোর আছে, ম্যাড্রেস ডিএফ স্কোর, যেগুলো ম্যাড্রেস স্কোর বলে ওগুলোকে। চাইল্ড পার্ক স্কোর কি করে? চাইল্ড পার্ক স্কোর হচ্ছে তোর মানে ডিটারমিন করে হোয়াট গ্রেড অফ লিভার ফেলিওর পেশেন্ট ইজ হ্যাভিং, সিএলডি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, ঠিক আছে? তো আফটার গ্রেড 3 লিভার মানে আর করে কিছু লাভ হবে, মানে গ্রেড 2 তে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, ঠিক আছে? আগে প্রথমটা বল, প্রথম চারটা বল। দিস ইজ ডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া তো, তাই তো? তারপর বল এটা কি? এটা কিন্তু বেসিক্যালি এখান থেকে বলা ডিফিকাল্ট, বাট এটা মেবি একটা স্টিয়াটো হেপাটাইটিস, মানে এটাকে আমরা বলি স্টিয়াটো হেপাটাইটিস। বাট এটা দেখ, এটার সঙ্গে নিচেরটা কম্পেয়ার কর, নিচেরটাও কিন্তু বিলিরুবিন রেঞ্জ একই, কিন্তু এসজিওটি ইজ মোর দ্যান এসজিপিটি, প্রায় 2:1 এর রেশিও যাচ্ছে। অ্যালবুমিন ইজ অলসো ভেরি লো, 2.8 নিচে, ওখানে অ্যালবুমিন ইজ 3.4, তার মানে দিস ইজ এ ক্রনিক ওয়ান। মানে এটা প্রবাবলি, হিস্ট্রি না জেনে বলা মুশকিল, বাট এটা প্রবাবলি অ্যালকোহলিক লিভার ডিজিজ। দেখ অ্যালকোহলিক লিভার ডিজিজ কেন বলছি? এসজিওটি ইজ মোর দ্যান এসজিপিটি,
সেকেন্ড লিভার ডিজিজ কেন ক্রনিক লিভার ডিজিজ বিকজ অ্যালবুমিন ইজ লো, তাই তো? তাহলে এটা মেবি কেস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ। বাট উপরেরটা কিন্তু অ্যালকোহলিক নয় বিকজ এসজিপিটি ইজ মোর দেন এসজিওটি। কি হতে পারে? মেবি ড্রাগ ইনডিউসড, মেবি অটোইমিউন, ঠিক আছে, অ্যান্ড মেবি নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, ন্যাশ। ন্যাশে কিন্তু এসজিপিটি ইজ মোর দেন এসজিওটি হয়, ঠিক আছে, সেখানে অ্যালবুমিন খুব একটা কমে না, ঠিক আছে। আর একটা পেশেন্ট ছিল এখানেই ভর্তি ছিল শান্তিনিকেতনে, এই সিমিলার কাইন্ড অফ একটা এলএফটি পিকচার আছে, তার সঙ্গে পেশেন্টটার একটা বাচ্চা ছেলে 20 ইয়ার্স ওল্ড মেল, ওর হিমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করেছিল অ্যান্ড হিমোপটিসিস নিয়ে প্রেজেন্ট করেছিল, ঠিক আছে পেশেন্টটা, প্লাস জন্ডিস ছিল। পেশেন্টটার এই রকমই একটা কাইন্ড অফ পিকচার ছিল, বাট চেঞ্জ ছিল হচ্ছে টোটাল, আরে কিছু কোয়ারি আছে কারোর? এত কথা বলছিস কেন? টোটাল প্রোটিন ওয়াজ 11, গ্লোবিউলিন ওয়াজ 8, ডিফিকাল্ট তোদের জন্য, বাট এটা বেরিয়েছিল হচ্ছে মাল্টিপল মায়োলোমা, এটা মাথায় রাখবি। একটা এলএফটি কিন্তু শুধু লিভারের উপর ডিপেন্ড করে না, তখন আমরা পাঠিয়েছিলাম এই যে গ্লোবিউলিন দেখেছিলাম এত বেশি, বিকজ প্রোটিন যত বাড়বে তাহলে কিন্তু মাল্টিপল মায়োলোমা বা এনি ম্যালিগনেন্সি চান্স বাড়বে, মোস্ট কমনলি মাল্টিপল মায়োলোমা। তখন আমরা পাঠিয়েছিলাম তোর বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যাসে পাঠিয়েছিলাম, দ্যাট ওয়াজ পজিটিভ। এটা কেস রিপোর্ট হয়েছিল, মানে এটা খুব ইন্টারেস্টিং কেস। তাহলে এলএফটি দেখে কিন্তু শুধুমাত্র লিভারের জন্য দিকে তাকাবি তা কিন্তু না, কত কিছু বেরিয়ে এলো। এএলপি থেকে বোন ক্যান্সার ধরতে পারবি, এখান থেকে তুই করতে পারবি, হ্যাঁ, ঠিক আছে। তো এটা তো সাপোজ অ্যালকোহলিক সিএলডি পেশেন্ট, হ্যাঁ, অ্যালকোহলিক লিভার ডিজিজ পেশেন্ট, তো এদের কিন্তু মানে যে কোনো লিভার ডিজিজ পেশেন্ট হলে অলওয়েজ সেন্ড পিটি আয়নার, কোয়াগুলোপ্যাথি দেখতে হবে, হ্যাঁ। আয়নার যদি ডিরেঞ্জ থাকে অ্যান্ড দের ইজ লো হাইপোঅ্যালবুমিনেমিয়া, দ্যাট মিনস দ্য পেশেন্ট হ্যাভ পুয়ার প্রগনোসিস, ঠিক আছে, ইরিভার্সিবল ড্যামেজ হয়েছে লিভারে। নিচেরটা তো বুঝতে পারছিস প্রায় 3 টাইমস এর কাছাকাছি গেছে এসজিওটি এসজিপিটি, তাহলে এটা অ্যালকোহলিক লিভার ডিজিজ। এইটা মেবি অটোইমিউন হতে পারে বা ড্রাগ ইনডিউসড হতে পারে, এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে, অথবা হেপাটোসেলুলার, মানে এটা হেপাটোসেলুলার জন্ডিস, তাই তো, ইয়েও হতে পারে, অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। তুই লিখবি হেপাটোসেলুলার জন্ডিস, ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এইগুলো লিখবি, ঠিক আছে। হ্যাঁ, ক্রনিকও হতে পারে 3.0, বাট এটা ক্রনিক হলে এতটা এসজিপিটি এসজিওটি বাড়বে না। মেবি দিস ইজ অ্যাকিউট অন ক্রনিক হেপবি, যেখানে অ্যাকিউট একটা ফ্লেয়ার আপ হয়েছে, সেটা দরকার কি আছে? তুই অ্যাকিউট হেপাটোসেলুলার জন্ডিস লিখবি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে এই তিনটে যেগুলো তোর আসছে সেগুলো, ঠিক আছে। এবিজি, আচ্ছা, এলএফটি নিয়ে কোনো কোয়েরি আছে? মোটামুটি ক্লিয়ার তো এলএফটি? না না না, বাকিটা ইনডাইরেক্ট। ওটা যদি ডাইরেক্ট না হয়, মানে যেটা এক্সক্লুড করছি সেটা হচ্ছে, যেটা পড়ে থাকছে দ্যাট ইজ ইনডাইরেক্ট, বুঝতে পেরেছিস? তোকে আগে ডাইরেক্টে এক্সক্লুড করতে হবে, তারপর ইনডাইরেক্ট, যদি না হয় ইনডাইরেক্ট। এটা কি রে বল? দিস ইজ অ্যাসিডোসিস, ঠিক আছে। সো মেটাবলিক অর রেসপিরেটরি? মেটাবলিক, কম্পেনসেটেড অর আনকম্পেনসেটেড? ফর্মুলা জানিস মেটাবলিক অ্যাসিডোসিসের? ফর্মুলা কি মেটাবলিক অ্যাসিডোসিসের? ডেল্টা পিসিও2, মানে চেঞ্জ অফ পিসিও2 ইজ ইকুয়াল টু 1.2 ইনটু ডেল্টা বাইকার্বনেট। ব্যাপারটা দেখ ক্লিয়ার হচ্ছে। বেসিক্যালি মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে লো বাইকার্বনেট, মানে ডিক্রিজড বাইকার্বনেট, তাই তো? মানে দুটো কারণের জন্য অ্যাসিডোসিস হয়, একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস যেটা হচ্ছে ডিউ টু ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে ডিক্রিজড বাইকার্ব, মানে বাফার সিস্টেম যদি গন্ডগোল হয় বিকজ অফ রেনাল এক্সক্রিশন অফ বাইকার্বনেট, তাহলে দ্যাট লিডস টু কি না মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে বাইকার্বনেট কমে যাচ্ছে। তাহলে কম্পেনসেশনটা হবে কোত্থেকে? মানে মেটাবলিক অ্যাসিডোসিসের কম্পেনসেশন রেসপিরেটরি অ্যালকালোসিস, তাই তো? তাহলে কার্বন ডাইঅক্সাইড কতটা বাড়বে দ্যাট ডিপেন্ডস আপন দ্য ভ্যালু অফ দিস বাইকার্বনেট। তাহলে কি ফর্মুলা? ডেল্টা পিসিও2, মানে পিসিও2 চেঞ্জ অফ, ডেল্টা মিন্স চেঞ্জ,
চেঞ্জ অফ PCO2 ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ বাইকার্বনেট ইন্টু 1.2 1.2 ইন্টু ডেল্টা বাই, তাহলে দেখ এটা বেসিক্যালি বাইকার্বনেট কত 11, নর্মাল বাইকার্বনেট আমি ধরি 24, তাহলে 24 মাইনাস 11 ইজ 13, 13 ইন্টু 1.2 তাহলে কত হচ্ছে মোটামুটি 15.6 আসছে, তাই তো? হ্যাঁ 15.6, তাহলে PCO2 15.6 মানে অ্যারাউন্ড 15 to 16 বাড়তে হবে, ইনক্রিজ করতে হবে, তবে কম্পেনসেশন হবে। এখানে কি হয়েছে, সরি কমতে হবে, ভুল বললাম, কমতে হবে। তাহলে 40 যদি PCO2 লেভেল থাকে তাহলে PCO2 কি হতে হবে 40 মাইনাস 16 আর 15 25 হতে হবে। ক্লিয়ার? এটা এটা বুঝতে পারছিস? পিএইচ একটা প্যারামিটার, ডেফিনেটলি পিএইচ একটা প্যারামিটার, কিন্তু এইটাও প্যারামিটার, PCO2 প্যারামিটার। হ্যাঁ পিএইচ হচ্ছে ফার্স্ট, নেক্সট হচ্ছে PCO2, ঠিক আছে? পিএইচ যদি 7.3 থাকে তাও কিন্তু কম্পেনসেটেড নাও হতে পারে, ঠিক আছে? তখন তোকে কার্বন ডাইঅক্সাইড দেখতে হবে, কি ডেল্টা বাইকার্বনেট যত থাকছে যেরকম ভাবে বললাম, ঠিক আছে? তাহলে দিস ইজ প্রাইমারিলি আনকম্পেনসেটেড অর অ্যাকিউট মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? এটা অ্যাকিউট, কোনটা কম্পেনসেশন অফ মেটাবলিক অ্যাসিডোসিস কি হয় রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? সেটা কিভাবে ডিটারমিন করে, অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে পিএইচ লেভেল 7.35 টু 7.45 এর মধ্যে চেঞ্জ হবে, মানে যদি দেখিস 7.3 ও আছে, ওই জন্য পিএইচ লেভেল ইজ অলওয়েজ নট রিলায়েবল যদি কম্পেনসেশন হয়েছে কিনা বোঝার জন্য, ঠিক আছে? তখন তোকে দেখতে হবে PCO2 চেঞ্জ অফ PCO2 or delta PCO2 is equal to 1.2 into delta bicarbonate, ক্লিয়ার না? তাহলে এখানে দেখ ডেল্টা বাইকার্বনেট মানে কত 24 মাইনাস 11 মানে কত 13 আসছে, তাই তো? তো 1.2 into 13 means 15.6, 15 আসছে, তাহলে PCO2 15 কমতে হবে, 14 minus 15 is equal to 25 হতে হবে। তাহলে 25 যদি PCO2 হয় তাহলে তুই বলতে পারবি দিস ইজ কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, বুঝতে পেরেছিস? তারপরে দেখার পরে কি করতে হবে, এখানে সাপোজ দিস ইজ নন আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, তারপরে দেখতে হবে দিস ইজ হাই আয়ন গ্যাপ অর লো আয়ন গ্যাপ। হাউ টু ক্যালকুলেট দিস? সোডিয়াম মাইনাস পটাশিয়াম, সোডিয়াম মাইনাস বাইকার্বনেট প্লাস ক্লোরাইড। সোডিয়াম, হ্যাঁ তাহলে এখানে ক্যালকুলেট কর, সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড, ঠিক আছে? প্লাস, হ্যাঁ মাইনাস নেগেটিভ, পটাশিয়ামটা ধরি না বিকজ নেগলিজেবল, যদি পটাশিয়াম দেওয়া থাকে ধরবি। তাহলে কত আসছে বল, 139 মাইনাস 111 তো মাইনাস 139, তাহলে মোটামুটি 28 মতো 28 আসছে, তাহলে হাই আয়ন গ্যাপ 12 এর বেশি আছে, দিস ইজ হাই আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এরপর তোকে এটা কজ দেখতে হবে কি আছে, হোয়াট আর দ্য কজ অফ মোস্ট কমন কজ অফ হাই আয়ন গ্যাপ মেটাবলিক, মোস্ট কমন কজ মাড পাইলস, মনে রাখবি মাড পাইলস, মিথানল, হ্যাঁ ইউরেমিয়া, ঠিক আছে? আর পি ফর ভুলে গেছি আমি, আমারও মনে নেই, দেখতে হবে। ডিটা হচ্ছে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে? আর তারপরে আই হচ্ছে আইসোনিয়াজেড, মানে আইসোনিয়াজেড টক্সিসিটির জন্য হয়, ঠিক আছে? আর এস বা এল মানে ল্যাকটিক অ্যাসিডোসিস, আর ই হচ্ছে ইথানল, এস মানে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? তো তাহলে এই কজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই পেশেন্টে যদি ডায়াবেটিক থাকতো তাহলে ডিকে হতো, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। মাড পাইলস এটা নিউমোনিক, MUD PILS, MUD PILS,